আজ আমি যে বিষয়ে আলোচনা করব এটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, এই কারণে যে আমরা যে সেন্টেন্স লিখি, সেন্টেন্সের সেই পদবিন্যাসটা কেমন হবে সেই সম্বন্ধে আমি আলোচনা করব। অর্থাৎ ভার্বের পজিশন কোথায় থাকে কোনো সেন্টেন্সে, কিংবা অ্যাডজেক্টিভ কীরকম ক্ষেত্রে কোথায় বসে, সেইভাবে প্রিপোজিশন, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এইগুলো অনেক ছাত্রছাত্রীদের দেখেছি ভুল হয়, তারা ঠিক আইডিয়া করতে পারে না, কনফিউশন হয়। যার জন্য আমি এর আগের দিন যে ভিডিওটা আমি করেছি, যে টপিক নিয়ে আলোচনা করেছি, তারই সূত্র ধরে এই নিয়মগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণ ক্ষেত্রে কি জানি যে একটা সেন্টেন্স রচনা করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এইগুলো হয়। অন্য কিছু তার সঙ্গে যেগুলো যোগ হয় সেই সব জিনিসগুলো বসাতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আবার ভার্বটা আগে চলে আসে। আমি ভার্বটা নিয়ে মেনলি প্রথমে আলোচনা করছি। ভার্বগুলো আগে চলে আসে, সেরকম সেন্টেন্সও প্রচুর আছে। সেগুলো কোন কোন ক্ষেত্রে ভার্বগুলো আগে চলে আসতে পারে, এই নিয়ে আমি আলোচনাটা শুরু করছি। তোমরা খুব মন দিয়ে শোনো, খুব ইন্টারেস্টিং, এবং এইগুলো তোমরা যদি রপ্ত করতে পারো তাহলে দেখবে ভার্বের অবস্থানগুলো কোন কোন ক্ষেত্রে কোন জায়গায় হচ্ছে সেইগুলো সম্বন্ধে একটা তোমাদের ক্লিয়ার আইডিয়া থেকে যাবে। আর একটা আমাদের অ্যাডভার্ব নিয়েও অনেক সময় সংশয় হয়। অ্যাডভার্বটা ঠিক সেন্টেন্সের মধ্যে কোনখানে বসালে সেটা যথাযথ হবে, সেই বিষয় নিয়েও আমি এই টপিকে আলোচনা করব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে পজিশন অফ সাবজেক্ট উইথ ভার্ব, সেইটা কি না, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্টগুলো বসছে। যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে হি ইটস রাইস, আই প্লে বল, হি সিজ মি, এইগুলো হয়েছে। কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রে দেখা যাচ্ছে ভার্বগুলো আগে বসছে। সেগুলো কোন কোন ক্ষেত্র? যেমন ধরো তুমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করো, প্রশ্নবোধক বাক্য, যেমন ধরো হ্যাভ ইউ এ বুক, হ্যাভটা আগে চলে এলো ভার্বটা। অ্যাম আই এ বয়, ডু ইউ ইট, ডু ইউ ইট। কিংবা ধরো এই ওপরে যে সেন্টেন্সটা দিয়েছি হি ইটস রাইস, এই হি ইটস রাইসটা যদি আমি জিজ্ঞাসাবোধক বাক্যে নিয়ে যাই তাহলে কী হবে? ডাজ হি ইট রাইস, বা ডু আই প্লে বল, ডাজ হি সি মি, এরকম হয়ে যায়। আবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভার্বটা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে সাবজেক্টটা বসে। যেমন ধরো হুম ডিড ইউ ইট রাইস, হোয়েন ডিড ইউ ইট রাইস, কিংবা হ্যাভ দে প্লেড বল। এখানে দেখো সাবজেক্টগুলো অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব, হ্যাভটা অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে, প্লেডটা প্রিন্সিপাল, এই দুটো ভার্বের মধ্যে বসছে। তারপর দেখো আমি প্রচুর উদাহরণ সহকারে এগুলো তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা একটু যদি মন দিয়ে এগুলো দেখো তাহলে খুব ইন্টারেস্টিং লাগবে। যেমন ধরো আবার সাবজেক্ট যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হয় তাহলে কিন্তু ভার্বটি পরে বসে। যেমন ধরো হু এট রাইস, হু গেভ ইউ দ্য পেন, এই যে হু এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, যার জন্য সেখানে জিজ্ঞাসা করা বোঝালেও সেই ভার্বটা পরে বসছে। আগেরগুলো জিজ্ঞাসা করা বোঝাচ্ছিল যার জন্য ভার্বটা আগে আসছিল, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হলে কিন্তু আবার ভার্বটা পরে বসছে। আচ্ছা, আবার দেখো
হিয়ার ও দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স যদি আরম্ভ হয়, আমরা জানি হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, কিন্তু সেই অর্থে যদি না হয়, ইমপার্সোনাল, এই যে হেয়ার এবং দেয়ার, এইগুলোকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা হেয়ার বলে। কোনো সেন্টেন্স এদের এখানে বা সেখানে এই অর্থে হয় না, সেন্টেন্স আরম্ভ করতে গেলে এটা দিয়েই করতে হয়। সেইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাবজেক্টটা ভার্বের পরে বসছে। যেমন হেয়ার কামস আওয়ার ফ্রেন্ডস, আওয়ার ফ্রেন্ডসটা সাবজেক্ট, ভার্বের পরে বসছে। কিংবা দেয়ার ইজ ই স্কুল ইন আওয়ার ভিলেজ, এই স্কুল এটা ভার্বের পরে বসছে। কোথায় ভার্বের কীভাবে অবস্থান হয় সেই সম্বন্ধে আমি বোঝাবার চেষ্টা করছি তোমাদের আজকের এই টপিকে। তারপর ধরো, যে সমস্ত সেন্টেন্সেতে ইফ কিংবা দো, মনে রাখতে হবে ইফ কিংবা দো এর শব্দ প্রয়োগ করা হয়, কিন্তু না করে সাবজেক্টিভ মুডের যদি নিয়ে যাওয়া যায়, অর্থাৎ আমি বলতে চাইছি ইফ বা দো এর সেন্সটা আসছে, কিন্তু যেহেতু সেটা সাবজেক্টিভ মুডে যাচ্ছে, যার জন্যে ইফ বা দোটা আমি ব্যবহার করছি না। যেমন ধরো, ওয়ার আই দ্য কিং, আমি যদি রাজা হতাম, আই উড হ্যাভ রিওয়ার্ডেড হিম, আমি যদি রাজা হতাম তাহলে আমি রিওয়ার্ডটা দিতাম, অর্থাৎ যদি আমি রাজা হতাম তাকে পুরস্কৃত করতাম। অর্থাৎ এখানে ইফটা উজ্জ্ব থাকতে, ইফ আই ওয়ার দ্য কিং, ইফ আই ওয়াজ দ্য কিং, এইটা হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এটা সাবজেক্টিভ মুডে আছে, যার জন্য ভার্বটা পুরো নাম্বারে হয়ে যাচ্ছে, ওয়ার আই দ্য কিং আই উড হ্যাভ রিওয়ার্ডেড হিম। ঠিক আছে। তারপর ধরো, আরও আমি কিছু বিভিন্ন ধরনের উদাহরণ তোমাদের কাছে উপস্থাপনা করছি, এগুলো তোমরা একটু মন দিয়ে দেখো। যেমন ধরো, সাবজেক্টিভ মুডের ভার্বের সাথে অক্সিলারি ভার্ব থাকলে, সাবজেক্টিভ মুডের সাথে যদি ভার্বের যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কী অবস্থানটা হবে? তখন কী হবে না, সাবজেক্টটি অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে বসবে। যেমন হ্যাড আই বিন দেয়ার আই উড হ্যাভ হেল্পড হিম, অর্থাৎ যদি আমি সেখানে থাকতাম তাকে সাহায্য করতাম। তার মানে কী হচ্ছে, ইফ আই হ্যাড বিন, ওই ইফটা উজ্জ্ব থাকছে। কিংবা ধরো, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টে উজ্জ্ব থাকলে কিছু জোর দেওয়ার জন্য ভার্বের পরে বসে। যেমন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয়, ইউটা উজ্জ্ব থাকে, ডু দি ওয়ার্ক, ইট রাইস, প্লে ফুটবল, এরকম বিভিন্ন টাইপের হয়। কিন্তু যদি জোর দিই, জোর দেওয়ার ক্ষেত্রে সেটা আমরা সাবজেক্টটাকে ভার্বের পর এনে জোর দেওয়াটাকে প্রমাণ করার জন্য সেই জিনিসটা করি। যেমন ধরো, ডু ইউ হোয়াট আই সে, ডু ইউ হোয়াট আই সে, ডু হোয়াট আই সেটাও হতে পারে, কিন্তু আমি ডু ইউটাকে জোর দিচ্ছি আমি। আবার জোর দেওয়ার ক্ষেত্রে ভার্বটি আগে বসিয়ে সাবজেক্টকে পরে বসানো। যেমন সুইটস আর দ্য ফ্রুটস অফ লেবার, সুইটস আর দ্য ফ্রুটস অফ লেবার, কেমন? এই যে আর এই ভার্বের পর এই সাবজেক্টগুলো বসছে। আবার অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অপটেটিভ সেন্টেন্স আমরা তো সেন্টেন্স এর আগে পড়েছি। অপটেটিভ সেন্টেন্সে আমরা যেটা দেখেছি, কি দেখেছি, অপটেটিভ সেন্টেন্সে ভার্বটা সাবজেক্টের আগে বসে। যেমন লং লিভ দ্য কিং, লং লিভ দ্য কিং, সাবজেক্ট আগে বসছে। আর মোডাল ভার্ব থাকলে সাবজেক্টটি দুটির মধ্যে বসে। যেমন মে ইউ লিভ লং, মেটা হচ্ছে মোডাল ভার্ব, তাহলে মে ইউ লিভ লং, এই দুটোর মধ্যে সাবজেক্টটা বসছে। আচ্ছা, তারপর দেখো, কোনো ডাইরেক্ট পিচ, আমরা জানি ন্যারেশন চেঞ্জের সময় দুটো থাকে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। ডাইরেক্ট পিচের ক্ষেত্রে আমরা দেখেছি কি, রিপোর্টিং ভার্বে অনেক সময় সাবজেক্টটা এর আগে বসে। যেমন হোয়ার উইল ইউ গো সেড দ্য টিচার, এখানে দেখো সে যদি আমি রিপোর্টিং পিচটা পরে বসাই এবং রিপোর্টেড পিচটা প্রথমে করে দিই, তাহলে এইরকম সিস্টেমে লিখতে হয়। যেমন এই যে রিপোর্টেড পিচটা আমি কোটেশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখানে যখন রিপোর্টিং পিচটা পরে লিখছি
বলছি সেড দ্য টিচার, এই যে সাবজেক্ট তার আগে ভার্বটা বসছে। এইটাই আমি যদি অন্যভাবে লিখতাম তাহলে হতো দি টিচার সেড হোয়ার উইল ইউ গো। সেক্ষেত্রে এই দি টিচার সেড এই রিপোর্টিং পিচটা আগে যদি বসতো, কিন্তু পরে বসলে ভার্বটা আগে হয়ে যাচ্ছে। আবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে ভার্বটা হয়, যেমন হাউ বিউটিফুল আর ইউর আইজ। এখানে ইউর আইজ হচ্ছে সাবজেক্ট, এর আগে আটটা বসছে। বা অক্সিলারি ভার্বযুক্ত কোনো সেন্টেন্স দ্বিতীয় ক্লজটি যদি সো, দি, মোর প্রভৃতি দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসে। যেমন উদাহরণ দেওয়া যাক, উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যেমন ধরো অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, যেমন কর্ম তেমনি ফল। কিংবা দি মোর ইউ রিড দি মোর উইল ইউ লার্ন। এই ধরনের জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। যারা গ্রামার বিষয়ে ভালো জানতে, যাদের আগ্রহ আছে, যারা গ্রামার বিষয়টা কি, একটা তো ভাষা, এটা গ্রামার আমরা শুদ্ধভাবে বলতে এবং লিখতে জানতে গেলে আমাদের গ্রামারটা অবশ্যই দরকার। তারা নিশ্চয়ই এগুলো লক্ষ্য করবে এবং এগুলো ফলো করবে। আবার দেখো নো সুনার দ্যান দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, তখন কি হয়, ভার্বটা আগে চলে আসে। যেমন ধরো নো সুনার হ্যাড হি অ্যারাইভড অ্যাট স্কুল দেন দ্য বেল র্যাং। সেই স্কুলে যেতে যেতে যদি ঘন্টা পড়ে গেল। এখানে দেখো হি এর আগে হ্যাডটা বসছে। আবার এইগুলো হচ্ছে ভার্বের পজিশনগুলো সম্বন্ধে আমি বোঝালাম। এবার আসছি অবজেক্টের পজিশনটা কীরকম হয়। পজিশন অফ অবজেক্ট, ট্যানজেটিভ ভার্ব হলে অবজেক্টিভ ভার্বের পরে বসে, এটা আমরা সবাই জানি। যেমন আই ইট রাইস, হি প্লেস বল, আই সি হিম, অবজেক্টগুলো ভার্বের পরে বসছে ট্যানজেটিভ ভার্বের ক্ষেত্রে। আবার অবজেক্টটি যদি ইন্টারোগেটিভ বা রিলেটিভ প্রোনাউনের হয়, তাহলে আবার ভার্বের আগে বসে। খুব মজার জিনিস। যেমন ধরো হোয়াট ডু ইউ সে, কিংবা হি ইজ দ্য বয় হু এর রাইস। এই যে হুটা হচ্ছে ইন্টারোগেটিভ, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার হোয়াটটাও তাই, যার জন্য এদের কী হচ্ছে, অবজেক্ট রিলেটিভ প্রোনাউন, তাহলে ভাবটা আগে বসে যাচ্ছে। তারপর ধরো সেন্টেন্সটিকে যদি জোরালোভাবে বলতে হয়, তাহলে অবজেক্টিভ প্রথমে বসে। যেমন গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান, গোল্ড সিলভার আমার কাছে কিছুই নাই, এটা জোর দিয়ে বলেছি, তার জন্য এটা আগে বসছে। মানে কোনখানে কোন ক্ষেত্রে কি বসে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। এরপর দেখো প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশনের ক্ষেত্রে কীরকমভাবে বসে। যেমন অবজেক্ট সাধারণত প্রিপোজিশনের পরেই বসে। যেমন গো টু ইয়োর ক্লাস, এইটা ওটা প্রিপোজিশন আছে, তারপরে এইটা বসছে। কিংবা হি লিভস ইন এ ভিলেজ, বা হি কিল্ড এ বার্ড উইথ এ স্টোন। আবার অবজেক্টটি যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, তাহলে সেন্টেন্সে প্রথমে বসে। যেমন ধরো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ, অবজেক্টটি যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, তাহলে সেন্টেন্সের প্রথমে বসে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ। কিংবা ধরো অবজেক্টটি যদি রিলেটিভ প্রোনাউন হয়, তাহলে প্রিপোজিশনটি সেন্টেন্সের শেষে বসে। আবার অবজেক্ট যদি রিলেটিভ প্রোনাউন উজ্জ্ব থাকতে পারে, সেখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে, সেটা উজ্জ্ব থাকলেও আমাদেরকে ধরে নিতে হবে কারণ একটা রিলেটিভ প্রোনাউন আছে। যেমন উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন হেয়ার ইজ দ্য বুক দ্যাট উই আর লুকিং ফর, কিংবা দিস ইজ এ পেন আই ক্যান নট পার্ট উইথ। এখানে এই দ্যাটটা যুক্ত করছে, দ্যাটটা এখানে উজ্জ্ব আছে। এইসব ক্ষেত্রে প্রিপোজিশনগুলো অবস্থান এইভাবে ঘটে থাকে। আবার দেখো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোন পজিশনে অ্যাডজেক্টিভটা কীরকম বসে।
আমরা জানি দু রকম অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভলি ইউজ হয়, আবার প্রেডিকেটিভলি ইউজ হয়। যেগুলো এপিথেট এপিথেট বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, এগুলো সাধারণত নাউনের আগে বসে। যেমন হি ইজ এ গুড বয়, দেখো এখানে গুডটা নাউনের আগে বসছে। হ্যাঁ, আবার একাধিক অ্যাডজেক্টিভ একই নাউনকে কোয়ালিফাই করলে সেখানে কীরকম ধরনের অবস্থানটা হচ্ছে দেখো। যেমন দেয়ার লিভড এ ম্যান অনেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, এখানে আবার লাস্টের দিকে অ্যাডজেক্টিভগুলো বসছে। আবার অ্যাডজেক্টিভ কোনো উপাধি বোঝালে, যেমন ধরো অশোক দ্য গ্রেট, এই অশোক এটা নাউন, এরপর অ্যাডজেক্টিভটা বসছে। যেমন যুধিষ্ঠির দ্য জাস্ট, ন্যায়পরায়ণ, জাস্ট বলতে। আবার অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের সংখ্যা ও পরিমাণ বোঝায়, সেইখানে কীরকম আবার অবস্থান দেখো। ইট ওয়াজ এ স্ট্রিট 60 feet ওয়াইড, 60 feet ওয়াইড, সেখানে কিন্তু অ্যাডজেক্টিভটা অন্য জায়গায় তার অবস্থান করছে। আবার অ্যাডজেক্টিভটি যখন ফ্রেজের দ্বারা তার অর্থ সম্প্রসারণ করে, তখন আবার অন্যরকম। যেমন হি ওয়াজ এ লিডার, হি ওয়াজ এ লিডার ডিয়ার টু অল। এই সকল ক্ষেত্রে নাউনের পরেই অ্যাডজেক্টিভগুলি বসে। আবার এইসব ক্ষেত্রে দেখো নাউনের পর অ্যাডজেক্টিভগুলো কীরকম বসছে। যেমন গড অলমাইটি, লর্ড প্যারামাউন্ট। তারপর ধরো টাইম ইমমেমোরিয়াল, টাইম ইমমেমোরিয়াল মানে স্মরণাতীতকাল, সাম টোটাল। এইসব ক্ষেত্রে কী হচ্ছে, অ্যাডজেক্টিভগুলো পরে বসছে। অর্থাৎ এইখানে আবার দেখো এয়ার অ্যাপার্টমেন্ট, এয়ার এয়ার অ্যাপার্টমেন্ট। তারপর ধরো প্রেসিডেন্ট ইলেক্ট, এ গড ইনকারনেট, মূর্তিমান ঈশ্বর বা নারী, নরনারীকে ঈশ্বর যেমন কল্পনা করা। তারপর ধরো বডি পলিটিক, রাষ্ট্র বা রাজনৈতিক দল। এইসব ক্ষেত্রে অ্যাডজেক্টিভগুলো পরে বসছে। আবার অ্যাডজেক্টিভটি প্রেডিকেটিভলি ব্যবহৃত হলে ভার্বের পরে বসে। যেমন ধরো হি ইজ গুড, এখানে প্রেডিকেটিভলি ইউজ হচ্ছে, হি ইজ গুড, রাম বিকামস রিচ ইত্যাদি। কিন্তু ভার্বটি ইন্টারগেটিভ ও পজিটিভ ভয়েস হলে, প্যাসিভ ভয়েস হলে, ভার্বটি ইন্টারগেটিভ ও প্যাসিভ ভয়েস হলে ভার্বের পরে বসে। যেমন হি ওয়াজ লেফট রিচ বাই হিজ ফাদার। আবার ভার্বটি যদি ট্যানজেটিভ হয়, অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে ভার্বের অবজেক্টের পরে বসে। যেমন ধরো হিজ ফাদার লেফট হিম রিচ। কিংবা জোর দেওয়ার জন্য প্রেডিকেটিভ, জোর দেওয়ার জন্য প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সের আগে বসে। যেমন আনসার্টেন আর দ্য ফেভার্স অফ দ্য রিচ। মানে বিভিন্ন রকমভাবে এদের ব্যবহারগুলো আমরা লক্ষ্য করি। শুধু অ্যাডজেক্টিভ আমরা বলি ঠিকই যে নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলি, নাউন বা প্রোনাউনকে, কিন্তু সেটা তো বলি, কিন্তু তাদের অবস্থানগুলো যখন সেন্টেন্স আমরা লিখব, তখন তাদেরকে কীভাবে অ্যাপ্লিকেশনটা করব, তার জন্যই এইগুলো আমাদের জানাটা খুব প্রয়োজন। আচ্ছা, এইগুলো আমি মোটামুটি তোমাদের কাছে ধরো ভার্বের পজিশনগুলো বোঝালাম, প্রিপোজিশনের পজিশন বোঝালাম, অ্যাডজেক্টিভের পজিশন বললাম। এবার অ্যাডভার্বের পজিশনগুলো কীরকমভাবে হয় দেখো। যেমন ইন্টারগেটিভ ভার্বকে মডিফাই করার সময়, ইনট্রানজেটিভ ভার্বকে মডিফাই করার সময় অ্যাডভার্বটি সাধারণত ভার্বের পরে বসে। কিন্তু এইগুলো আবার ব্যতিক্রম আছে। যেমন অলওয়েজ, নেভার, অফন, এইসব ভার্বগুলো কিন্তু আগে বসে। যেমন ধরো হি অফন কামস হিয়ার, ভার্বের আগে বসছে। কিংবা ধরো হি নেভার গোজ দেয়ার, হি রানস ফাস্ট, হি কামস স্লোলি, এইগুলো।
আবার যে অ্যাডভার্বটা ট্যানজেটিভ ভার্বকে মডিফাই করে সেটা আবার ভার্বের আগে কিংবা অবজেক্টের পরে বসে। যেমন ধরো হি ওপেন ইটস রাইস, ভার্বের আগে বসছে। হি ইটস রাইস ওপেন, দুটোই হয়। আবার ধরো ভার্বের অক্সিলারি থাকলে অ্যাডভার্বটা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে বসে। যেমন আই হ্যাভ নেভার মেট হিম, এই নেভারটা অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মধ্যে বসছে। কিংবা হি উইল গ্ল্যাডলি হেল্প হিম, গ্ল্যাডলিটা দুটোর মধ্যে বসছে। আচ্ছা, আরও কিছু আমি একটু আলোচনা করে দিই। যেমন সেন্টেন্সে অ্যাডভার্ব, অর্থাৎ যে অ্যাডভার্বটি সমস্ত সেন্টেন্সকেই মডিফাই করছে। এমন কিছু অ্যাডভার্ব আছে যারা সমস্ত সেন্টেন্সকেই মডিফাই করতে পারে। সেরকম ধরনের ক্ষেত্রে আমরা সেটাকে সেন্টেন্সে প্রথমেই বসিয়ে দিই। যেমন ধরো আনফর্চুনেটলি উই মিস দ্য ট্রেন, আনফর্চুনেটলি উই মিস দ্য ট্রেন। আচ্ছা, পজিশন অফ প্রিপোজিশন, প্রিপোজিশনটা কীরকম বসে দেখো। এগুলো তো অ্যাডভার্বের গেল। এবার প্রিপোজিশনের পজিশন হচ্ছে যেমন এরা অবজেক্টের আগে বসে। যেমন দি বুক ইজ অন দ্য টেবিল, হি ইজ ইন দ্য হাউস। এইগুলো ব্যতিক্রম কীরকম না, দিস ইজ দ্য বুক হুইচ আই আস্কড ফর, এখানে দেখো লাস্টে বসছে। কিংবা দিস ইজ দ্য ডগ দ্যাট আই ওয়াজ লুকিং ফর, বা দিস ইজ দ্য চেয়ার হুইচ উই স্যাট অন। হ্যাঁ, এগুলো রিলেটিভ প্রোনাউন এর অবজেক্ট হিসেবে বসলে তখন প্রিপোজিশনগুলো শেষে হয়। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ হুম, হুইচ, হোয়াট, এদের ক্ষেত্রে প্রিপোজিশনগুলো শেষেই বসে শান্ত। হোয়াট ক্যান ডু ইউ রিডিং, হোয়াট ক্লাস ডু ইউ রিডিং, এখানে সেই লাস্টে বসছে। আচ্ছা, এইগুলো গেল। আর আমি দু একটা জিনিস একটু আলোচনা করে দেব এই পর্যায়ে, এই টপিকে। সেটা হচ্ছে লজ অফ অ্যারেঞ্জমেন্ট, বাক্যের পদবিন্যাস। পদবিন্যাসগুলো কীরকম থাকবে, যেমন ধরো পজিশন অফ সাবজেক্ট উইথ ভার্ব। কোনো সেন্টেন্সেতে প্রথমে বসে সাবজেক্ট, তারপর বসে ভার্ব, ভার্বটি ট্রানজিটিভ হলে অবজেক্টটা পরে বসে, ভার্বের পরেই বসে। এগুলো তো আমরা শিখলাম। কিন্তু নিম্নলিখিত ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন ধরো হ্যাভ ইউ এ বুক, অ্যাম আই এ বয় ইত্যাদি। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে সাবজেক্টটি বসে। যেমন হোয়েন ডু ইউ ইট রাইস, হ্যাভ ইউ প্রেড প্রেড বল ইত্যাদি। আচ্ছা, এগুলো তো হলো। এইবার আমি যেটা তোমাদের কাছে উত্থাপন করব সেটা হলো, যেমন ধরো এইটা ওইগুলো তো আগে আলোচনা হলো, লাস্টে যেটা বললাম ওটা অলরেডি হয়ে গেছে অবশ্য। যাই হোক, এবার আমি একটু নতুন জিনিস আনছি। সেটা হচ্ছে কনকর্ড বিটুইন নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, অর্থাৎ নাউন ও প্রোনাউনের মধ্যে সমন্বয় বিধান, সমন্বয় সাধন। সেইটা কীরকমভাবে সম্ভব? আচ্ছা, সেইটা হয় যে প্রোনাউনটি যে নাউনের পরিবর্তে বসবে সেই নাউনের নাম্বার, জেন্ডার, পার্সন হয়। যেমন ধরো দি বয়েজ এট দেয়ার ফুড, এখানে দি বয়েজ অনেকগুলো আছে যার জন্য এই দেয়ার হচ্ছে। বা দি বয় ইটস হিজ ব্রেকফাস্ট, এখানে দি বয়টা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সিঙ্গুলার নাম্বার আছে যার জন্য হিজ হচ্ছে। বা দি গার্ল ইটস হার ব্রেকফাস্ট, এখানে দেখো জেন্ডারটা ফেমিনাইন জেন্ডার আছে যার জন্য এখানে হার হয়ে যাচ্ছে। আবার দেখো খুব মজার জিনিস এগুলো, ভিন্ন ভিন্ন পার্সনের প্রোনাউন একসাথে থাকলে প্রথমে সেকেন্ড পার্সন হবে, তারপর থার্ড পার্সন হবে এবং শেষে ফার্স্ট পার্সনটা হয়। এইগুলো আমি অন্যান্য টপিকেও অনেকবার আলোচনা করেছি। 231 কথাটা মনে রাখবে। যখনই কোনো সেন্টেন্সে বিভিন্ন পার্সনের সাবজেক্ট থাকবে তখন টু থার্ড ওয়ান এই নিয়মে বসাতে হবে। অর্থাৎ 231, আগে সেকেন্ড পার্সন বসবে, তারপর থার্ড পার্সন বসবে, তারপর ফার্স্ট পার্সন বসবে। যেমন ধরো সে, তুমি এবং আমি কাজটি করি, এখানে তো সেটা আগে আছে, তবুও দেখো ইউটা ফার্স্টে চলে গেল, কারণ আমাদের সূত্রটা হচ্ছে 231, টু থ্রি ওয়ান। টুটা বলতে সেকেন্ড পার্সন ইউ, তারপর থার্ড পার্সন হি, অ্যান্ড আই ফার্স্ট পার্সন।
সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এইভাবে বসলো। ডু দ্য ওয়ার্ক, যেহেতু এগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে, এখানে ভার্বটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। কিন্তু মজার জিনিস হচ্ছে, যদি দোষ বোঝায়, দোষ কোনো কিছু যদি বোঝায়, তখন আবার এর উল্টোটা ঠিক হয়ে যাবে, বিপরীতটা হয়ে যাবে। যেমন ধরো, তুমি বিমল ও আমি সমান দোষী। আই বিমল অ্যান্ড ইউ আর ইকুয়ালি গিলটি। খুব মজার জিনিস এগুলো। যত গ্রামারে ঢুকবে তত দেখবে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস পাবে। আর গ্রামার একটা খুব মজার জিনিস, এটা পুরো সায়েন্সের মতো, তাই না? আচ্ছা, আবার দেখো, কোনো বাক্যের মধ্যে ফার্স্ট পার্সন থাকলে, অন্য পার্সন থাকলেও তাদের পরিবর্তে ফার্স্ট পার্সনটি ফার্স্ট পার্সনের মতো হবে। যেমন ধরো, রাম অ্যান্ড আই ট্রায়েড আওয়ার বেস্ট। এখানে দেখো, রাম থার্ড পার্সন, আইটা ফার্স্ট পার্সন। এখানে আমাদের একটা কনফিউশন হতে পারে, এখানে আওয়ার হবে না দেয়ার হবে। কারণ সিঙ্গুলারে হবে না, কারণ যেহেতু দুটো আছে। আমি এই অনুযায়ী এই প্রোনাউনটা বসাবো, নাকি ফার্স্ট পার্সন অনুযায়ী বোঝাবো? যদি এই ধরনের সেন্টেন্স থাকে, তাহলে ফার্স্ট পার্সন অনুযায়ী তোমাকে বসাতে হবে। তাহলে রাম অ্যান্ড আই ট্রায়েড আওয়ার বেস্ট করতে হবে। কিন্তু কেবলমাত্র সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন থাকলে আবার সেখানে সেকেন্ড পার্সন অনুযায়ী হবে। যেমন ধরো, তুমি এবং রাম তোমাদের কাজটি করবে। ইউ অ্যান্ড রাম উইল ডু ইউর ওয়ার্ক। উইল ডু দেয়ার ওয়ার্ক হবে না, কিন্তু এখানে তো সেকেন্ড পার্সন থার্ড পার্সন আছে। তার মানে আমরা কী বুঝছি, যে সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন কি থার্ড পার্সন যাই থাকুক না কেন, ফার্স্ট পার্সন প্রথমটায় যেমন ছিল থার্ড পার্সন ফার্স্ট পার্সন, সেখানে ফার্স্ট পার্সন অনুযায়ী হয়েছে। দ্বিতীয়টা সেকেন্ড পার্সন থার্ড পার্সন ছিল, সেকেন্ড পার্সন অনুযায়ী হয়েছে। এইভাবেই আমাদের সেন্টেন্স গঠন করতে হয়। আবার দেখো, অ্যান দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাম্বারের পরিবর্তে প্রোনাউনটি প্লুরাল হবে। এটা সাধারণ ব্যাপার। যেমন ধরো, রাম অ্যান্ড সাম ডিড দেয়ার ওয়ার্ক, বা রাম অ্যান্ড সাম আর টু ব্রাদার্স। কেমন এখানে হ্যাঁ, ওটা আলাদা জিনিস। রাম অ্যান্ড স্যাম, এখানে যেহেতু দুটো সাবজেক্ট, এখানে দেয়ারটা হয়ে যাচ্ছে। তারপর দেখো, আর একটা আছে, আর একটা আমি বলছি তোমাদের। যেমন ধরো, অ্যান দ্বারা যুক্ত, এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, অ্যান দ্বারা যুক্ত একই ব্যক্তি হলে, অ্যান দ্বারা যুক্ত কিন্তু ব্যক্তিটা একই, তখন সিঙ্গুলার প্রোনাউন হিসেবে ভিন্ন ব্যক্তি হলে প্লুরাল প্রোনাউনটা হয়ে যায়। যেমন ধরো, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি হ্যাজ ডান হিজ ডিউটি। এখানে যে হেডমাস্টার, তিনি আবার সেক্রেটারি, একই ব্যক্তি দুটো পদ হোল্ড করে আছে, যার জন্য এখানে হিজ হয়ে যাচ্ছে, সিঙ্গুলার নাম্বারে হয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করো, দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি হ্যাভ ডান দেয়ার ডিউটি। তার মানে এখানে হেডমাস্টার একজন আলাদা ব্যক্তি, আবার সেক্রেটারি একজন আলাদা ব্যক্তি, সেই অর্থে দুজন হয়ে যাচ্ছে, সেই কারণে এটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, দেয়ার হয়ে যাচ্ছে। আর সাধারণত দুটো ব্যক্তি আলাদা আলাদা হলে দুটোর আগে দি বসাতে হয়, এখানে দেখো দি নেই কিন্তু। আচ্ছা, অ্যান দিয়ে যুক্ত দুটি সিঙ্গুলার নাউনের আগে ইচ কিংবা এভরি বসলে সেখানে যে প্রোনাউনটি হয় সেটা সিঙ্গুলার নাম্বার হয়। যেমন ধরো, ইচ কিংবা এভরি ম্যান, অ্যান্ড ইচ কিংবা এভরি উম্যান ট্রায়েড হিজ হর বেস্ট, হিজ অর হার বেস্ট। অর্থাৎ ইচ কিংবা এভরি ম্যান ট্রায়েড হিজ বেস্ট, কিংবা ইচ কিংবা এভরি উম্যান ট্রায়েড হার বেস্ট, এইভাবে হচ্ছে। আবার আইদার অর বা নাইদার নট যুক্ত থাকলে, এই সিঙ্গুলার নাউন থাকে, তাহলে সেই প্রোনাউনটা সিঙ্গুলার নাম্বারে হবে। কিন্তু তার মধ্যে একটা যদি প্লুরাল নাম্বার থাকে, তাহলে কিন্তু প্লুরাল নাম্বারে ভাবটা হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রোনাউনটা। যেমন ধরো, আমি উদাহরণ দিচ্ছি, আইদার রাম অর হি ইটস হিজ রাইস। এখানে হিজ হচ্ছে কিন্তু, যেহেতু দুটোই সিঙ্গুলার নাম্বার আছে। আবার পরেরটায় দেখো, রাম অর ইজ ব্রাদার্স, ব্রাদার্স এস যোগ আছে, একটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, তখন কিন্তু দেয়ার হয়ে যাচ্ছে। এইগুলো একটু জানার বিষয় আছে, একটু লক্ষ্য করার বিষয় আছে। এইগুলো যদি আমরা মাইনিউটলি লক্ষ্য রেখে যাই, তাহলে সেন্টেন্সগুলো অনেকটা ভুলের হাত থেকে রক্ষা পায়।
হ্যাঁ, অনেকটা ভুল কম হবে। আবার দেখো কালেক্টিভ নাউনের ক্ষেত্রে কীরকম হয়, কালেক্টিভ নাউনের ক্ষেত্রে যে প্রোনাউনটা বসবে সেটা সিঙ্গুলার নাম্বারই হয়, যেমন দি কমিটি হ্যাজ পোস্টপন্ড ইটস মিটিং। এখানে ইটস সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়েছে। আবার সেটা যখন নাউন অফ মাল্টিটিউড ভাগ হয়ে যায় পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের, তখন পুরান নাম্বার হয়ে যাবে। যেমন ধরো, এই প্রশ্নে কমিটি তাদের মত পার্থক্য জাহির করল। দি কমিটি ডিফার্ড ইন দেয়ার ভিউজ অন দিস কোশ্চেন। অর্থাৎ এখানে কমিটি তো একজনকে নিয়ে হয় না, অনেকগুলো ব্যক্তিকে নিয়ে হয়। সেই ব্যক্তিগুলোর মধ্যে কিছু তারা মতপার্থক্য দেখাচ্ছে, কিছু জন, সেটাই লিখছি। এখানে কমিটি বলতে বিভিন্ন সদস্যকে আলাদা করে বোঝানো হয়েছে, তাই প্রোনাউনটি প্লুরাল নাম্বারে হয়েছে। কিন্তু এখানে কমিটি বলতে গেলে, প্রথমটায় কমিটি বলতে গেলে সেটা কালেক্টিভ নাউন হচ্ছে, যার জন্য সিঙ্গুলার নাম্বারে হচ্ছে। তুমি দেখো এখানে ভার্বটাও সিঙ্গুলার নাম্বারে কিন্তু হয়েছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যেহেতু সেই কমিটিগুলোর মধ্যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন ভার্বটাও কিন্তু প্লুরাল নাম্বারে হয়ে যাচ্ছে, এবং সেই অনুযায়ী এখানে যে প্রোনাউনটা বসছে সেটাও প্লুরাল নাম্বারে হয়ে যাচ্ছে। এইসব জিনিসগুলো খুব টুকিটাকি ব্যাপার আছে গ্রামারের, যেগুলো শেখার বিষয় আছে আমাদের। এইগুলো শিখতে পারলে আমাদের সেন্টেন্স লেখার ক্ষেত্রে ভুলটা কম হবে, আমরা নির্ভুলভাবে কোনো সেন্টেন্স লিখতে পারবো, এবং সেখানে যারা দেখবেন তাদেরও ধারণা ভালো হবে, এবং তোমারও একটা স্যাটিসফ্যাকশান আসবে যে আমি সেন্টেন্সগুলো ঠিক করে লিখতে পারছি। এছাড়া বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিংবা আমাদের বিভিন্ন আমাদের যে পাঠ্যপুস্তক আছে কিংবা আমরা যে পড়াশোনা করছি, সেই ক্ষেত্রেও এগুলো বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, কিন্তু কোনটা রাইট কোনটা রং, সেই ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়া কম্পিটিশন পরীক্ষাতেও বিভিন্নভাবে এই প্রশ্নগুলোকে আনা যেতে পারে। সুতরাং তোমরা এইগুলো ভালো করে চর্চা করো, বারবার ভিডিওটা দেখো, এবং যদি ভালো লাগে, আমি এখানে জোর করছি না, যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইগুলো যদি করতে থাকো, আমি আরও নতুন নতুন টপিক আনবো, এবং আমি উৎসাহিত হব, এবং তোমাদেরকে আরও নতুন নতুন জিনিস উপহার দিতে পারবো। এই বলে আমি আজকের আমার এই টপিক শেষ করছি। আবার পরের দিন অন্য টপিক নিয়ে হাজির হব।